আমি আছি পানাম নগরে। প্রিয় দর্শক, পানাম নগর বাংলার রাজধানী ছিল একসময়। হারিয়ে যাওয়া এই বিলুপ্ত নগরীটি দেখতে মানুষের আগ্রহের কমতি নেই, এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মানুষের জানার কমতি নেই। কিন্তু এত বছর পর এই হারিয়ে যাওয়া নগরীটি এখনো টিকে রয়েছে সমহিমায়। তো আপনাদের দেখাবো আজকে সেই পানাম নগর, যা বাংলাদেশের পূর্ব বাংলার রাজধানী ছিল। এই পানাম নগর 1300 সালের তৈরি করা এই ভবনগুলো এখনো টিকে রয়েছে সমহিমায়। তো আপনাদের দেখাবো আর জানাবো কিভাবে আসবেন সেটিও দেখাবো। তো চলুন দেখতে থাকুন এই ভিডিওটি, শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবে। আর কথা নয়, শুরু করে আজকের ব্লগটি। লেটস গো। আমার যাত্রাটা শুরু ঢাকা চিটাং রোড থেকে। চিটাং রোড থেকে আমি যাব সরাসরি সোনারগাঁও। অনেকগুলো গাড়ি রয়েছে, এই গাড়িগুলো যাবে সরাসরি। তো এখান থেকে আপনারা চাইলে ছোটো গাড়িগুলো অথবা বড় গাড়িতেও যেতে পারবেন। তো এখানে যতগুলো ছোটো গাড়ি দেখছেন এগুলো সবগুলোই যায়। তো আমি একটা গাড়িতে উঠে বসলাম, নাফ পরিবহন। চিটাগাং রোড থেকে 30 টাকা নেবে, যে কোনো গাড়িতে আপনি যেতে পারবেন। সোনারগাঁও জাদুঘর বললেই হবে। তবে নাফ পরিবহন নামে একটা গাড়ি আছে, সেই গাড়িতে আমি চলে যাচ্ছি এখন 30 টাকায়। পানাম নগরে ঢুকার আগে গেটেই মামুর দোকানে একটা শরবত খাইনি, এরপরে টিকিট কাটতে হবে, এরপর ভিতরে যাবো। সেই স্বাদ। মামু কয় টাকা দাম এটা? 10 টাকা শরবত, যেন অমৃত খাচ্ছি। হা। টিকিট কাটে নেই, 20 টাকা করে টিকিট লেখা আছে। এর আগে টিকিটের দাম বেশি ছিল নাকি গত বছর? এর আগে আসছিলাম তখন বেশি লাগছিল না। টিকিট কাটা হয়ে গেলে এখন প্রবেশ করতে হবে। সামনে গেট রয়েছে, চলুন দেখাই। হারিয়ে যাওয়া বাংলার রাজধানী। তো আমি এইদিকে যাব, রয়েছে এখানে দেখুন চমৎকার এই বাড়ি ঘরগুলো কিন্তু ভেঙে গেছে, অনেকগুলো ধ্বংসপ্রায়। আর ছাদগুলো যে পুরুত্ব দেখুন, ভেঙে গেছে, অনেক বাড়িঘর ভেঙে গেছে, অনেকগুলো ধ্বংসপ্রায় আবার কে আছে। কিন্তু সেই কালের বিবর্তে হারিয়ে যাওয়া ভবনগুলো এখনও অটুট রয়েছে অনেকগুলো। দেখলেই বোঝা যায় যে আসলে কীরকম ছিল জাঁকজমকপূর্ণ এই ভবনগুলো। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁও, এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এবং অন্যতম। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছিল। 1500 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, আর এই দেশ থেকে যেত মসলিন কাপড়। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পাল তোলা নৌকা। আর প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠা এই পানাম নগরীতে পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের দখলে নেয় নীল বাণিজ্য, আর ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ইতিহাসবিদ ডব্লিউ হান্টারের অভিমত হল, সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁর রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না। তাই এই দাবিটার সত্যতা ঠিক প্রমাণিত নয়। সেক্ষেত্রে জেমস টেলর বলেছেন, সোনারগাঁওর প্রাচীন শহর ছিল পানাম, আর এই তথ্যটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। তবে শহরটিতে উপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগই 19 শতাব্দীর অর্থাৎ 1813 খ্রিস্টাব্দের নাম ফলক রয়েছে। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারা গড়ে উঠেছিল এই পানাম নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিগ্রহণের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং বিখ্যাত সেই পানাম পুল, দুলালপুর পুল এবং পানামনগর সেতুর অবস্থান 3 দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানামনগর সোনারগাঁর একটি উপশহর ছিল। দেখুন, মানে এত ছোট ছোট ঘর, আসলে এত ছোট ঘরে কীভাবে থাকতো।
কিন্তু ছাদের যে স্ট্রাকচারগুলো মানে পাশাপাশি অনেকগুলো দরজা আছে ঘরগুলোতে। প্রত্যেকটা বাড়ি যেন একটা আরেকটার সাথে কানেকশন করা, মানে একটা বাড়িতে প্রবেশ করলে প্রত্যেকটা ঘরে যাওয়া যায়। একটা ঘরে প্রায় 2টা কমপক্ষে দরজা রয়েছে, জানালা রয়েছে, আরও ছোট ছোট জানালাবিহীন দেখুন কি ছোট ছোট ঘর, যদিও এগুলোতে প্রবেশ এখন নিষেধ। আর এত ছোট ঘরে কিভাবে ঠিক থাকতো আমার মাথায় আসে না। ছাদের দিকে তাকালে অবাক করা আরেক দৃশ্য দেখা যায়, মানে ছাদ তো নয়, কাঠের সেই দেখুন কাঠ দিয়ে এরপর উপরে ঢালাই দেওয়া রয়েছে, ঠিক ঢালাই নয়, সেই সময় সিমেন্ট না কি ব্যবহার করা হয়েছে আসলে আমি মাথায় ঢুকছে না। কারণটা হচ্ছে সেই সময় তো এত আধুনিক প্রযুক্তি ছিল না, রড ছিল না, রডের বদলে সেই কাঠ দিয়ে তারপর ছাদের মতো করে ঢালাই দেওয়া হয়েছে। সবগুলোতেই ছাদেও কিন্তু ইট ব্যবহার করা হয়েছে। ছোট ছোট এরকম অনেকগুলো মন্দির এবং ছোট ছোট ঘর রয়েছে, যা দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, সোনারগাঁয়ে যদি না এসে থাকেন তা একবার হলেও এসে দেখে যেতে পারেন। সোনারগাঁয়ের চারিদিকে রয়েছে এমন ছোট ছোট খাল, অর্থাৎ চারিদিক দিয়ে খাল করা এবং মধ্যখান দিয়ে রাস্তা। একটা পরিকল্পিত নগরী কীরকম হতে পারে তা দেখলে বোঝা যায়। বর্তমানের আমাদের আধুনিক ঢাকা থেকে কতটা উন্নত ছিল সেই সময়ের এই সোনারগাঁও তা দেখলেই বোঝা যায়। তবে এটা ছিল মূলত হিন্দু অধ্যুষিত একটি নগর, আর রীতিমতো এখান থেকে মানুষ চলে যায় স্বাধীনতার আগেই। অর্থাৎ যখন দেশ ভাগ হয় তখন কিন্তু এই হিন্দুরা পাড়ি জমিয়েছিল বিভিন্ন দেশে, আর তখন থেকেই মূলত খালি হতে শুরু করে এখানকার বসবাস করা মানুষগুলো, রয়ে যায় তাদের এই দালানগুলো। অবাক করা এই স্থাপত্য শৈলী দেখতে হাজার হাজার মানুষ ছুটে আসে দেশ দেশান্তর থেকে। বিশ্ব ঐতিহ্যের একটি স্থান হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়। এখানকার ইটগুলো আর ইটের সাথে মিশে থাকা এই পোড়া মাটিগুলো মনে করিয়ে দেয় তখনকার সেই স্থাপত্য শৈলী কতটা মজবুত ছিল। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই এসে দেখে যেতে পারেন। প্রতিনিয়ত এইখানে ছুটে আসে দেশ দেশান্তর থেকে স্কুল কলেজ কিংবা ফ্যামিলি নিয়ে মানুষ ঘুরতে আসে এখানে। আর এখানে কিভাবে আসবেন তা আগে দেখিয়েছি। এখানে রয়েছে ছোট ছোট ঘর বাড়ি, একটার সাথে আরেকটা যেন কানেকশন করা। কতটা সুপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছিল সেই বাড়িগুলো তা দেখলেই অন্তত একটু আঁচ করা যায়। অনেক বাড়ির চৌকাঠে এবং বাড়ির দরজার সামনে লেখা রয়েছে 1305 সাল। একটা বাড়ির সামনে লেখা 1305 সাল, অর্থাৎ এই 1300 শতাব্দীতে তৈরি করা এই ভবনগুলো। চমৎকার এই বাড়িগুলো দেখতে সত্যি মন জড়িয়ে যায়। একটা বাড়ি দেখা যাচ্ছে, ছোট একটা বাড়ি বললেই চলে, কারণ কয়েকটা ঘর নিয়ে এই বাড়িটি। তো আমি এর ভিতরে যাচ্ছি, আপনাদের কিছু জিনিস দেখাই। একটা ছোট্ট দরজা, তারপরে এই দেয়ালে যে ডিজাইন করা তাকগুলো দেখুন কি অসাধারণ। আর একটা মজার যে বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু এই যে ছাদগুলো দেওয়া রয়েছে, এই ছাদগুলো কিন্তু কোনো ঢালাই দেওয়া নাই। তো আমি ভিতরে প্রবেশ করি, আপনাদের খুব কাছ থেকে দেখার চেষ্টা করব। যদিও অন্ধকারাচ্ছন্ন ঘরটি এখনও টিকে রয়েছে শত শত বছর পরেও। দেখুন এই ছাদগুলো কিন্তু মানে ইটের তৈরি ছাদ এতদিন পরেও টিকে আছে। সুবহানাল্লাহ, আল্লাহর এক অপরূপ মহিমায় সে টিকিয়ে রেখেছে সেই শত শত বছর পূর্বেও। মানে চিন্তা করা যায় বর্তমানে ইট সিমেন্ট রড দিয়ে ঢালাই করার পরেও কিন্তু টিকে থাকে না, অথচ এই সেই ছাদ শুধুমাত্র ইট বালু সিমেন্ট, তখন তো বালু ছিল না, ছিল দেখুন একটু কাছ থেকে দেখায় আসলে এটা আসলে কি দিয়ে তৈরি। এটা কিন্তু বালু নেই, পোড়া মাটি আর হচ্ছে ইট। সুবহানাল্লাহ, মানে আমার কাছে আশ্চর্যজনক এই জিনিসটি আমাকে মানে অবাক হয়ে যায় যে এত বছর পর এতদিন পরেও সেই ভবনগুলো কিন্তু সেই দালালের
যে অবকাঠামোগুলো এখনও ধরে রেখেছে। আর দেখুন প্রত্যেকটা ওয়ালে এমনভাবে ডিজাইন করা, দেখলে বোঝা যায় সেই স্বর্ণযুগের মানুষজন কতটা পরিপাটি থাকতো এবং তাদের লাইফস্টাইলটা কেমন ছিল একটু দেখুন। এইটা এইটা হচ্ছে সেই আর একটা ঘর, মানে চারটা পাশাপাশি চারটে ঘর রয়েছে, আর দেওয়ালগুলো কিন্তু অনেক ডিজাইন করা। এই পানামনগর মূলত চারিদিক দিয়ে খাল পরিবেষ্টিত একটি আধুনিক শহর ছিল, কিন্তু এখন আর সেই শহরে কোনো মানুষজন নেই, কোলাহল একটাই, শুধু দর্শনার্থীদের। প্রিয় দর্শক, এই দেখুন, এটা হচ্ছে একটা ভিতরের দৃশ্য ছিল। দেখুন সরু যেন সুড়ঙ্গ চলে গিয়েছে, উপরে ছাদ দেয়া ইটের। আগে বলেছি কাঠ আর ইটের ছাদ, আর এরপরে ফাঁকা জায়গা, মূলত একটা পরিত্যক্ত পরিবেশ হিসেবে এখন এটাই। তবে এই ছাদের উপরে কিন্তু এখন উঠা যায় না, নিষেধাজ্ঞা রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে, এটা সংরক্ষিত। আর আমি যখন প্রবেশ করি এখানে, আমাকে ভিডিওর জন্য নিষেধ করা হয়েছিল, যদিও অনেকে ভিডিও করছে এবং আমিও শেষ পর্যন্ত ভিডিও করে গেছি। আমি তাদের অফিসে গিয়েছিলাম পারমিশন নেওয়ার জন্য, যে আসলে আপনারা তো পারমিশন দেন না, তাহলে কীভাবে পারমিশন দেবো আপনারাই বলেন। তো তারা বলেছিল আগারগাঁও থেকে অনেক দিন আগে পারমিশন দিতে হবে এবং 1 ঘন্টার জন্য 3400 টাকা পেমেন্ট করা লাগবে। আমি বললাম তো ঠিক আছে, তাহলে আমি পেমেন্ট করব, তো সিস্টেমটা বলে দেন। বলছে এখন হবে না, আগে থেকে পারমিশন নিয়ে আগারগাঁও থেকে তারপর আসতে হবে। তারপর নাছোড়বান্দা, আমি আর কিছু না বলে চলে এসেছি। এরপর দেখলাম সবাই ফটো তুলছে, সবাই ভিডিও করছে। অসাধারণ এরকম ভবন কিন্তু পাশাপাশি অনেকগুলো রয়েছে, অর্থাৎ একটার সাথে আরেকটা যেন কানেকশন রয়েছে, মানে একই টাইপের ভবন পাশাপাশি অবস্থিত। এখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পরিবার পরিজন নিয়ে অনেকেই বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই পানামনগর থেকে, ইতিহাসের এই বাংলার রাজধানী থেকে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই ভবনগুলো হয়তো বা টিকে থাকবে না, তাই সময় থাকতে দেখে আসুন আর উপভোগ করে আসুন এই ইতিহাসকে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আসুন, হয়তোবা এরকম আরও ভিডিও আপনার সামনে চলে যাবে। তাই নেক্সট ডে অর্থাৎ পরবর্তীতে ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আসুন। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।